বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে সাক্ষ্য আইন পড়বো। সাক্ষ্য আইনে আমরা গত ক্লাসে পড়েছিলাম অনুমান সম্পর্কিত। অনুমান সম্পর্কিত অংশ, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, পঞ্চম অধ্যায়ের যে দ্বিতীয় অংশ অনুমান সম্পর্কিত অংশ, যেখানে আমরা পড়েছিলাম ৭৯ ধারা থেকে ৯০ ক ধারা পর্যন্ত। একটু রিভিশন করি। আমরা দেখি ৭৯ ধারায় পড়েছিলাম প্রত্যয়িত দলিলের আমরা ইতিমধ্যে ৭৬ ধারায় পড়েছিলাম না, সরকারি দলিল প্রত্যয়ন করতে পারে। সরকারি দলিল প্রত্যয়ন করতে পারেন সরকারি দলিলের জিম্মাদার, যিনি প্রত্যয়ন করবেন তিনি, তার স্বাক্ষর থাকবেন, সিল থাকবে, তারিখ থাকবে। এ বিষয়ে আমরা বাধ্যবাধকতা দেখতে পাই ৭৬ ধারায়। এই প্রত্যয়িত দলিল প্রমাণ করার জন্য আদালতে উত্থাপন করি হচ্ছে ৭৭ ধারায়, আর আদালত অনুমান করে ৭৯ ধারা অনুযায়ী। প্রত্যয়িত অনুলিপি বা প্রত্যয়িত দলিল সম্পর্কে আদালত শুদ্ধ বলে বিবেচনা করবেন, অনুমান করবেন ৭৯ ধারা অনুযায়ী। সরকারি যত প্রকার দলিল আছে, সিডি, পিডি, জিডি, সরকারি ভাবে যতগুলি দলিল প্রণীত হয়, প্রত্যেকটা দলিল শুদ্ধ সঠিক বলে বিবেচনা করবেন, অনুমান করবেন ৮০ ধারায় জেনেছিলাম। আর ৮১ কতে আমরা জেনেছিলাম ডিজিটাল আকারে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান করবেন আদালত। ৮১ ক ডিজিটাল আকারে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান করবেন ৮১ ক। দেন আমরা জেনেছি ৮২ ধারায় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে প্রণীত যে দলিল, সেই দলিল সমূহ সাক্ষ্য ব্যতীত গ্রহণযোগ্য হবে ৮২ ধারা অনুযায়ী। আর ৮৩ ধারায় জেনেছিলাম সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান করবেন সঠিক শুদ্ধ, তবে বিশেষ উদ্দেশ্যে প্রণীত নকশা বা পরিকল্পনা সেগুলো নির্ভুলতা তাকেই প্রমাণ করতে হবে, যা আমরা দেখতে পাই ৮৩ ধারায়। আর ৮৪ ধারায় জেনেছিলাম আইন এবং আদালতের সিদ্ধান্ত সম্পর্কে অনুমান ৮৪ ধারা অনুযায়ী। আর ৮৫ ধারা আমরা জেনেছি মুক্তারনামা বা চুক্তিনামা সম্পর্কে অনুমান করবেন আদালত ৮৫ ধারা অনুযায়ী। এই মুক্তারনামা বা চুক্তিনামা সম্পর্কে অনুমান করবেন কখন? যখন এই মুক্তারনামা বা চুক্তিনামাটা আদালতের সম্মুখে করা হয়েছে, যা আমরা দেখতে পাই ৮৫ ধারায়। আর ৮৬ ধারায় পড়েছিলাম ৮৫ ধারার মধ্যে নতুন সংযোজন হচ্ছে 4টা বিষয়। ডিজিটাল চুক্তিনামা সম্পর্কে অনুমান ৮৫ ক, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান ৮৫ খ, এবং ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান ৮৫ গ। আর ৮৬ আমরা জেনেছিলাম বিদেশি বিচার বিভাগীয় যে নথি, সে নথি সম্পর্কে অনুমান করবেন আদালত সঠিক কত ধারায়? ৮৬ ধারায়। আর ৮৭ ধারায় জেনেছিলাম পুস্তক, মানচিত্র, চার্ট যেগুলো জনসাধারণের বা জনকল্যাণার্থে প্রকাশ করা হয় সেগুলো আমরা দেখতে পাই, সে সম্পর্কে অনুমান করবেন ৮৭ ধারায়। তার বার্তা সম্পর্কে অনুমান ৮৮ ধারায়। ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান ৮৮ ক। আর ৮৯ ধারায় পড়েছি যে দলিল এখনো আদালত উপস্থাপন করা হয় নাই, মাধ্যমিক দলিল উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে আদালত অনুমান করতে পারে সঠিক শুদ্ধ ৮৯ ধারায়। আর ৮৯ কতে জেনেছি ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত প্রত্যেকটা প্রতিবেদন, প্রত্যেকটা সাক্ষ্য আদালত অনুমান করবে সঠিক ৮৯ ক ধারায়। আর ৯০ ধারায় জেনেছিলাম ডিজিটাল রেকর্ড 30 বছরের পুরাতন হলে আদালত অনুমান করতে পারে সঠিক, এবং সে দলিল প্রমাণের জন্য সাক্ষ্যের প্রয়োজন নাই। কত ধারায় পড়েছি? ৯০ ধারায় পড়েছি। আর ৯০ কথা আমরা কি পড়েছিলাম? ডিজিটাল রেকর্ড 5 বছরের পুরাতন হলেও সেটা আদালতে গ্রহণযোগ্য হবে, সেটা প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন নাই, যা আমরা পড়েছি ৯০ ক। এ পর্যন্ত আমাদের গত ক্লাসের পড়া ছিল। আমরা আজকে চলে যাব একটু নতুন ধারায়। একটু খেয়াল করেন তো, আমরা ইতিমধ্যে পঞ্চম অধ্যায় সম্পন্ন করলাম, যা ৯০ ক ধারা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায়ের বিবেচ্য বিষয়, ষষ্ঠ অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই, ষষ্ঠ অধ্যায়টা আমি মনে করি যে অধিকাংশ লোকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বিষয় পড়ি নাই। তবে আমার কাছে মনে হলো যে যেহেতু সবগুলো ধারার দিকে আমরা নজর দিচ্ছি, সবগুলো ধারার দিকে নজর দেওয়া সত্ত্বেও এই 10টা ধারা যদি নজর না দেয় তাহলে অন্ধকারে থাকবো, যে এখানে কি আছে না আছে জানি না। সেজন্য
আমরা এই ধারাগুলো একটু মোটামুটি স্বাভাবিকভাবে একটু নলেজে নেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত পড়তে পড়তে আশা করি এই বিষয়ে আরো বেশি জ্ঞান হবে আপনাদের। সেজন্য আমরা আজকে ষষ্ঠ অধ্যায় পড়বো। ষষ্ঠ অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এক্ষেত্রে বিবেচ্য বিষয় ষষ্ঠ অধ্যায় হচ্ছে 91 থেকে 100 ধারা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় হচ্ছে 91 থেকে 100 ধারা পর্যন্ত। এই 91 থেকে 100 ধারার মধ্যে আমরা দুইভাবে আমরা দুইভাবে সেটা বিবেচনা পড়ার চেষ্টা করবো, অর্থাৎ একসাথে সবগুলো ধারা দিব না, যেহেতু নতুন ধারা। এই জন্য অর্ধেক দিব আজকে, লাইকদের 91 থেকে 95 পর্যন্ত আজকে পড়বো, বাকিরা আগামীকালকে পড়বো, যেন আপনাদের সহজ হয়। আমরা দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য বর্জন বিষয়টা কি আগে জানি। 59 ধারায় পড়েছিলেন না আপনারা? দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে বা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, পড়েছেন না? তাহলে দলিলের দলিলের বিষয়বস্তু ব্যতীত দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে আমরা মৌখিক সাক্ষ্য দিতে পারি, তাই না? এই যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারি, দলিলের বিষয়ে আমরা মৌখিক সাক্ষ্য দিতে পারবো না, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। এই বিষয়টি আমরা 91 ধারায় দেখতে পারি। দলিল সম্পর্কে যদি আমরা মৌখিক সাক্ষ্য দিতে চাই, আদালত সেটা বর্জন করবে। এটা হচ্ছে এই অধ্যায়ের বিবেচ্য বিষয়। আমরা যদি একটু সহজভাবে জানি, যেখানে কোনো কিছু দলিল দ্বারা লিপিবদ্ধ করা হয়, আপনার সাথে আমার কোনো চুক্তি হয়েছে দালিলিক ভাবে, আমি আদালতে মৌখিক ভাবে যতই চিল্লা চিল্লি করি না কেন, সেটাকে আদালত গ্রহণ করবেন? কোনোভাবেই গ্রহণ করবেন না। সেজন্যই আমরা দেখতে পাই আবারও শব্দ মুখস্থ করতে হবে। কি কি শব্দ মুখস্থ করব? চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা। চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটা বিষয়ে, চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটাই দালিলিক বিষয়। এই চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাই দলিলের মাধ্যমেই সাক্ষ্য দিতে হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তাহলে চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটা বিষয়ে দলিল দ্বারাই সাক্ষ্য দেওয়ার কথা বলা আছে 91 ধারায়। তবে এই দলিলের বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, আমরা 65 ধারায় পড়েছিলাম না, দলিলের বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। এই বিষয়টা আবার 91 শেষাংশে বলা আছে, যে ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আইনে রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থার বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও বা মাধ্যমিক দলিল দ্বারাও সাক্ষ্য দিতে পারবেন। তাহলে দুইটা বিষয়, চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই সম্পর্কে দলিল দ্বারাই সাক্ষ্য প্রদান, আর চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা এই সম্পর্কে মাধ্যমিক দলিল দ্বারাও সাক্ষ্য প্রদান করা যাবে। এক্ষেত্রে আপনি মৌখিক সাক্ষ্য বর্জিত হবে, মৌখিক কোনো সাক্ষ্য আদালতে গ্রহণ করবেন না। কত ধারায় দেখতে পেয়েছি? 91 ধারায় দেখতে পেয়েছি। তাহলে 91 ধারার বিষয়বস্তু হয়েছে চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটা সম্পর্কে দলিল দ্বারাই সাক্ষ্য দিতে হবে। ক্ষেত্র মধ্যে মাধ্যমিক দলিল দ্বারা সাক্ষ্য দিতে পারবেন, তবে তবে মৌখিক সাক্ষ্য বর্জিত হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কত ধারায় দেখতে পাই? 91 ধারায় দেখতে পাই। আবার আমরা 92 ধারায় যাব। চুক্তি, মৌখিক চুক্তিতে সাক্ষ্য বর্জন। মৌখিক চুক্তিতে সাক্ষ্য বর্জন, আমরা যদি দেখি মৌখিক চুক্তিতে সাক্ষ্য বর্জন করা হয় কিভাবে। আপনার সাথে আমার বাড়িওয়ালার সাথে চুক্তি হয়েছে, প্রতি মাসে আমি 21,000 টাকা ভাড়া দিব। করোনাকালীন সময়ে তার সাথে আমার কথা হলো, তিনি আমাকে বললেন, আমি বললাম যে ভাই সবার ভাড়া তো কমিয়ে দিচ্ছি, আপনি কি করবেন? সেক্ষেত্রে তিনি বললেন যে ভাই কম আর কত টাকা দিতে পারবেন? আপনি যান 2,000 টাকা কম দিন। আমি তার কথা মতো 1 মাস, 2 মাস, 3 মাস 2,000 করে কম দিছি। 4 মাসে যখন 2,000 টাকা কম দিছি, দেখলাম যে বাড়িওয়ালা একটু মন খারাপ, যে ভাই আপনার সাথে তো চুক্তি হয়েছে 21,000 টাকা দেওয়ার, আপনি 19,000 টাকা দিচ্ছেন। তাহলে আমি যতই কান্নাকাটি করি না কেন, যেহেতু চুক্তি হয়ে গেছে 21,000 কাগজে কলমে, সেক্ষেত্রে আমি মৌখিক ভাবে যদিও বলি যে ভাই আপনি তো বলছিলেন যে 2,000 কম দেন, এটা উনি গ্রহণ করলে ভালো, না গ্রহণ করলে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবো না, তাই নয় কি? তাহলে এই বিষয়টি আমরা দেখতে পাই, যে ক্ষেত্রে দালিলিক চুক্তি হয়েছে সেক্ষেত্রে মৌখিক চুক্তি বর্জিত হবে। কত ধারা অনুযায়ী? 92 ধারা অনুযায়ী। বোঝা গেল?
তাহলে 91 ধারা আমরা কি পেয়েছি? চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটা সম্পর্কে আমরা অবশ্যই দলিল দ্বারাই সাক্ষ্য দিতে হবে। মাধ্যমিক দলিল দ্বারাও সাক্ষ্য দিতে পারি, তবে মৌখিক সাক্ষ্য বর্জনের কথা বলা আছে 91 ধারায়। আর 92 ধারায় বললাম যে বিষয়ে আপনি দলিল ক্রিয়েট হয়েছে, দলিল সহ চুক্তি হয়েছে, সে বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা আদালতকে বোঝাইতে পারবেন না। দলিলের বিষয়ে মৌখিক চুক্তি বর্জিত হবে কত ধারায়? 92 ধারায়। দেন আমরা দেখবো 93 ধারায়। আমরা 93 ধারায় দেখতে পাই, যদি যদি দলিলে আপনি ভুল করেছেন, ত্রুটিপূর্ণ দলিল প্রণয়ন করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যারা অফিসিয়াল জব করেন, চিঠিপত্র রিসিভ করেন না, 5টা চিঠি দিয়েছে, 4টা চিঠির করলো, 4টা চিঠি আপনাকে বুঝিয়ে দিল, 5টা স্মারক লিখলো, লিখে আপনাকে দিছে। আপনি সুন্দর করে সরল বিশ্বাসে প্রবীর আমার কাছে নিয়ে আসছে, এখানে তো ভুল হইতে পারে না, আমি স্বাক্ষর দিয়ে রেখে দিস। পরবর্তীতে দেখলাম প্রবীর আমাকে একটা চিঠি কম দিয়ে এসে বুঝিয়ে দিয়ে গেছে। এখন আমি কি করব? আমরা দেখতে পাই স্বাক্ষর দেওয়ার পর সেটা আর ফিরিয়ে আনা যায় না। আপনি যা দিচ্ছেন দিচ্ছেনই, আপনি কি সেটা প্রতিষ্ঠা করতে পারবেন যে আমি বুঝে রাখি নাই, আমি জানি না, আমি বুঝি নাই? সুযোগ নাই। এক্ষেত্রে আমরা দেখবো দ্ব্যর্থবোধক দলিলে, দ্ব্যর্থবোধক অথবা দ্ব্যর্থবোধক দলিলের সাক্ষ্য বর্জন। এক্ষেত্রে আমরা একটু সমর্থক শব্দ জানবো। সমর্থক শব্দটা কি জিনিস? সমর্থক শব্দ হচ্ছে এই দ্ব্যর্থবোধক, এর সমর্থক শব্দ হচ্ছে অনিশ্চয়তাবোধক, ত্রুটিপূর্ণ, ভুল। আপনি যে জিনিসটা নিজে জানেন না বা নিজের দোষে আপনি অবগত ছিলেন না, সেই জিনিসটা সম্পর্কে আমরা দেখতে পাই স্বাক্ষর দেওয়ার পর সে বিষয়ে আপনি আদালতে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সে বিষয়টা আপনি পরিবর্তন করতে চাইলে আদালত আপনাকে পরিবর্তন করতে দিবেন না, কারণ স্বাক্ষর দেওয়ার পর সে বিষয়ে আমি ভুল করেছিলাম, আমি জানি না, আমি বুঝি নাই, না বুঝা স্বাক্ষর করছি, এটা আদালতে গ্রহণযোগ্য হবে না, মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। তাহলে দ্ব্যর্থবোধক দলিলে আপনি যদি চান যে এই দলিলটা সংশোধনের জন্য, ব্যাখ্যা সংশোধনের জন্য দয়া করে দিন, আপনি চাইলেই ব্যাখ্যা সংশোধনের জন্য সাক্ষ্য বর্জন হবে আদালতে। আপনি যে দলিল ইতিমধ্যে ক্রিয়েট করা হয়েছে সে দলিলে আপনি মৌখিক সাক্ষ্য বর্জিত হবে, যা আমরা দেখতে পাই 93 ধারায়। তাহলে এখানে বিবেচ্য বিষয় আমরা কি কি পড়লাম? 91 ধারায় চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা। চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই 3 প্রকারের দলিলের বিষয়ে দলিল দ্বারাই সাক্ষ্য দিতে হবে। তবে মাধ্যমিক দলিল দ্বারা সাক্ষ্য দেওয়া যায়, কিন্তু মৌখিক সাক্ষ্য বর্জন হবে কত ধারায়? 91 ধারায়। 92 ধারায় আমরা জানলাম যে ক্ষেত্রে দালিলিক চুক্তি হয়েছে সেক্ষেত্রে মৌখিক পাশাপাশি মৌখিক কোনো চুক্তি হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা 93 ধারায় জানলাম দ্ব্যর্থবোধক দলিল, অনিশ্চয়তাবোধক দলিল, ত্রুটিপূর্ণ দলিলের ব্যাখ্যা বা সংশোধনের জন্য সাক্ষ্য বর্জন হবে। আপনি স্বাক্ষর দিয়ে দিচ্ছেন, দলিল করে ফেলছেন, সেক্ষেত্রে বলবেন যে ভুল ক্রমে 12,000 টাকা লিখছি, এটা আসলে 1200 টাকা হওয়ার কথা ছিল, এটা কি আদালত গ্রহণ করবে? আপনি ভুল করছেন, করছেনই, কারণ স্বাক্ষর দেওয়া হয়ে গেছে, সে স্বাক্ষর আর ফিরে আনা যায় না। এক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্ব্যর্থবোধক দলিলে সাক্ষ্য বর্জিত হবে কত ধারায় পড়লাম? 93 ধারায় পড়লাম। দেন আমরা দেখবো দুইটা বিষয়, নেগেটিভ পজিটিভ, দুইটা বিষয় একসাথে জানবো। বিদ্যমান বিষয়ে দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জন। বিদ্যমান বিষয়ে দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জন মানেটা কি? সম্পত্তি আছে, আপনি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, তবে সম্পত্তি বিক্রি করার সময় দলিলের মধ্যে চৌহদ্দি লিখেন নাই, চৌহদ্দি লিখেন নাই। আপনি বলছেন যে ঢাকায় অবস্থিত সম্পত্তি আমি বিক্রি করে দিলাম। ঢাকা কোন জায়গায় অবস্থিত? ঢাকা কি ছোট্ট জিনিস? তাহলে আপনি যে দলিল করে ফেলছেন সে দলিল সম্পর্কে শুদ্ধতা বা সে দলিলের শুদ্ধতা সম্পর্কে যে আমি আসলে বুঝি নাই, না বুঝে এই ভাষাটা লিখছি, আপনি চাইলে আদালত আপনার সাক্ষ্য গ্রহণ করবে না, সেটা বর্জিত হবে। তাহলে আবার এই একই দলিলের বিষয়ে আমরা দেখতে পাই 95 ধারায় বলা আছে আপনি চাইলে চৌহদ্দি পরিবর্তনের জন্য, চৌহদ্দি পরিবর্তনের জন্য সেই দলিল আদালতে গ্রহণযোগ্য হবে। আপনি চাইলে যে আমি চৌহদ্দিটা সঠিক দেই নাই, চৌহদ্দিটা দিয়ে দেব। অর্থাৎ আমাকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল, আপনাদের মধ্যে যে স্যার এক ধারায় বলছে গ্রহণযোগ্য হবে, আরেক ধারায় বলছে গ্রহণযোগ্য হবে না, আমরা আসলে কোনটা উত্তর দিব? আপনাদের এই আজকে থেকে একটু ক্লিয়ার হয়ে যান। সাক্ষ্য আইনের ক্ষেত্রে একই
বিষয় আমরা দেখতে পাই, এক ধারে বলছে বর্জিত হবে, এক ধারে বলছে গ্রহণীয় হবে। আপনি যে ধারায় বর্জিত হবে, যে ধারায় গ্রহণীয় হবে, যেখান থেকে প্রশ্ন করে সেই ধারাটাই বলতে হবে। আপনাকে যদি বলা হয় যে বিদ্যমান বিষয়ের দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জন কোন বিধান মোতাবেক, আপনি উল্লেখ করবেন 94 ধারা মোতাবেক। আর যদি আপনাকে বলা হয় বিদ্যমান বিষয়ে অর্থহীন দলিলে সাক্ষ্য গ্রহণ করা হয় কোন বিধান মোতাবেক, 95 ধারা মোতাবেক। তাহলে 94 ধারায় বর্জন হবে, 95 ধারায় গ্রহণ হবে। যেভাবে আপনার প্রশ্ন করবে সেভাবে উত্তর দিবেন, এর বাইরে কোনো কিছু নয়। অতএব এই নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, আমাদের একটু কষ্টটা বেশি করাতেছে আর কি। এই জন্য যেখান থেকে প্রশ্ন আসবে, যেভাবে প্রশ্ন আসবে আমাদেরকে উত্তরটা ঠিক সেভাবে দিতে হবে। তাহলে দলিল বিক্রি সংক্রান্ত আমরা এট এ টাইম দুইটা জিনিস জানলাম, 94 এবং 95। প্রথমে বলছে দলিল, আপনি যে সম্পত্তি সম্পর্কে দলিল ইতিমধ্যে দিয়েছেন, যে ঢাকায় অবস্থিত সম্পত্তি আমি বিক্রি করলাম, সুনির্দিষ্ট করেন নাই, আদালতে যদি চান যে এটা চৌহদ্দি পরিবর্তন করা দরকার বা চৌহদ্দি সুনির্দিষ্ট করা দরকার, এক ধারায় বলছে এই সাক্ষ্যটা আদালত গ্রহণ করবে না, আরেক ধারায় বলছে এই সাক্ষ্যটা আদালত গ্রহণ করবেন। তাহলে গ্রহণ করবে না বলছে 94 ধারায়, আর করবেন বলছে 95 ধারায়। তাহলে আপনাকে যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তর দিতে হবে। বুঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা, এই তিনটা সম্পর্কে সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য বর্জন হবে, দলিল দ্বারা স্বাক্ষর দিতে হবে। কত ধারায় বলছে? 91 ধারায় বলছে। যে সম্পর্কে দালিলিক চুক্তি হয়েছে সে সম্পর্কে মৌখিক চুক্তি বর্জন হবে 92 ধারা। অনিশ্চয়তা বোধক, দ্ব্যর্থবোধক দলিল প্রণয়ন হয়েছে, সে দলিল সংশোধনের জন্য মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। কত ধারায়? 93 ধারায়। আর 94 ধারায় আমরা পড়লাম বিদ্যমান বিষয়ে দলিল প্রয়োগের সাক্ষ্য বর্জন। 95 ধারায় পড়লাম বিদ্যমান বিষয়ে অর্থহীন দলিলে সাক্ষ্য গ্রহণ। অর্থাৎ এই সম্পত্তি গ্রহণ সংক্রান্ত, সম্পত্তি বিক্রয় সংক্রান্ত এক ধারাতে আপনি সংশোধনের জন্য সাক্ষ্য দিতে পারবেন, গ্রহণীয় হবে। আরেক ধারায় সংশোধনের জন্য সাক্ষ্য দিতে পারবেন না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না হচ্ছে 94 ধারায়, গ্রহণযোগ্য হবে হচ্ছে 95 ধারায়। তাহলে আমরা আজকে কতটা ধারা পড়লাম? 91, 92, 93, 94, 95। এই যে 5টা ধারা দয়া করে আমরা 4 বার লিখবো। এতদিন বলছি 3 বার, আজকে বললাম 4 বার। 5টা ধারাই তো, বেশি তো না, 5টা ধারাই দিছি। দয়া করে এই 5টা ধারা এই 4 বার লিখে তারপর ঘুমাবেন। একটু কঠিন হবে কারণ এই ধারাগুলো আগে আপনারা পড়েন নাই, কিন্তু যতটুকু আমি বলেছি ঠিক ততটুকু আপনারা মুখস্থ করবেন। পাশাপাশি উদাহরণের মধ্যে দু একটা উদাহরণ দেখলে আমার কথাগুলোর সাথে মোটামুটি একটু মিল পাবেন। এই জন্য আপনার উদাহরণটা একটু দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন সহজে, ইজিলি মাথায় ক্যাচ করবে। তাহলে আমরা কি কি বললাম আজকে, একটু সহজসাধ্য ভাবে পড়ার চেষ্টা করি। চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা এই সম্পর্কিত সাক্ষ্য গ্রহণ এবং বর্জন সম্পর্কিত অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, 91 থেকে 100 ধারা পর্যন্ত 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে প্রথমে আমরা দেখতে পেয়েছি 91 ধারায় চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা সম্পর্কে দলিল দ্বারাই স্বাক্ষর দিতে হবে। তবে মাধ্যমিক দলিল দ্বারাও সাক্ষ্য দেওয়া যাবে, যা আমরা দেখতে পাই 91 ধারায়। দেন আমরা দেখতে পেয়েছি 92 ধারায় যেই বিষয়ে দলিল হয়েছে, লিখিত চুক্তি হয়েছে, সেই সম্পর্কে মৌখিক চুক্তি গ্রহণযোগ্য নয়। কত ধারায়? 92 ধারায়। আর 93 ধারায় আমরা জেনেছি যেখানে যেখানে দ্ব্যর্থবোধক দলিল, অনিশ্চয়তাবোধক দলিল, ত্রুটিপূর্ণ দলিল, সেখানে দলিল সংশোধনের জন্য আপনি চাইলে সাক্ষ্য দিতে পারবেন না, সেই সাক্ষ্য মৌখিক সাক্ষ্য আদালত বর্জন করবে। কত ধারা অনুযায়ী? 93 ধারা অনুযায়ী। আর বিদ্যমান বিষয় দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জিত হবে 94, বিদ্যমান বিষয়ে অর্থহীন দলিলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে 95 ধারা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। দয়া করে আগামী ক্লাসের জন্য এই 5টা ধারা যেমন লিখবেন, পাশাপাশি আগামী 96, 97, 98, 99, 100 এটা একটু সামারিটা পড়বেন, আগামী ক্লাসের জন্য আপনাদের বুঝতে সহজ হয়। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।